For where God built a church, there the devil would also build a chapel. রাহি কথা চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। আজকের গল্প লেখক অভিষেক চৌধুরীর কলমে নরকের ফাঁদ। গল্প পাঠে আমি প্রাহি। অন্যান্য চরিত্রে ইন্দ্রনীল ভাদুরী, অর্পিতা, মৌমিতা, অভিক এবং আমি প্রাহি। শব্দগ্রহণ এবং আবহ সঙ্গীতে ফিনিক্স অডিওভার্স প্রোডাকশন থেকে শুভধর। পোস্টার ডিজাইনে রনি। শুরু হচ্ছে আজকের গল্প নরকের ফাঁদ। That's probably good right there. Okay. All right. আসুন মিসেস জোন্স, আমি আপনাদের অপেক্ষায় ছিলাম। ফাদার কর্নিংহোম আমাকে পাঠিয়েছেন। মার্গারেট দেখল বছর 24-এর নেটিভ ছেলেটি ভাঙা ভাঙা ইংরেজিতে কথাগুলো বলে ওর দিকেই তাকিয়ে আছে। বন্দরের কুলিরা ছোটাছুটি করে জাহাজ থেকে মাল নামাতে ব্যস্ত। চারিদিকে সাদা কালো মানুষের ভিড়। ছোট্ট স্টিভ বলে উঠল, মা মা, আমরা এখন কোথায় যাব? মার্গারেটের কিছু বলার আগেই সামনের ছেলেটা বলল, এখান থেকে আমরা স্টেশন যাব, তারপর বাকি পথটা ট্রেনে। মার্গারেট ছেলেটার দিকে একটা সন্দিগ্ধ দৃষ্টি রেখে বলল, তোমার কাছে ফাদারের কোনো চিঠি আছে? ও হ্যাঁ, এই যে। ছেলেটা নিজের হাতে ধরা একটা কাগজ মার্গারেটের দিকে এগিয়ে দিল। চিঠিটায় একবার চোখ বুলিয়ে নিয়ে মার্গারেট বলল, বেশ, চলো তবে যাওয়া যাক। ইন্ডিয়ায় এর আগে আসেনি মার্গারেট, যদিও জনের থেকে অনেক কিছু শুনেছে ইন্ডিয়ার ব্যাপারে। একটা সুপ্ত ইচ্ছা তখন থেকেই জন্মেছিল দেশটা ঘুরে দেখার। তবে সেই ইচ্ছা যে এভাবে পূরণ হবে তা মার্গারেটের সে সময় জানা ছিল না। জনের কথা মনে পড়তেই চোখের কোণে খানিকটা জল এসে জমল। জনের ওই শেষ কথাটুকুই আবারও কানে ধাক্কা দিয়ে গেল মার্গারেটের। এবারে ফিরে এসে তোমাদের ইন্ডিয়ায় ঘুরতে নিয়ে যাব। মা, খিদে পেয়েছে। স্টিভের গলা শুনে মার্গারেটের চিন্তার জাল ছিন্ন হয়। ব্যাগ থেকে একটা কমলা লেবু স্টিভের হাতে দিয়ে ও বলে, স্টিভ, তোমার ভয় করছে না তো? মন দিয়ে কমলা লেবুর খোসা ছাড়াতে ছাড়াতে স্টিভ অবাক স্বরে উত্তর দেয়, কেন মা, ভয় করবে কেন? মার্গারেট স্টিভকে নিজের কিছুটা কাছে টেনে নেয়। এই যে আমরা তো দূরে একটা জায়গায় যাচ্ছি, সেখানকার মানুষজন আর পরিবেশ সম্পর্কে তো আমাদের কোনো ধারণাই নেই। মার্গারেটের কথা শেষ করার আগেই স্টিভ বলে ওঠে, তাতে কি হয়েছে? তুমি তো আমার সাথে আছো, তুমি থাকতে আমার কোনো ভয় নেই। মার্গারেট পরম স্নেহে স্টিভের মাথায় একটা চুমু খায়। স্টিভ ছাড়া এই সমগ্র পৃথিবীতে ওর যে আর কেউ নেই। ম্যাডাম, এবার আমাদের নামতে হবে। ট্রেনের কূপের ভেতর মুখ বাড়িয়ে কথাটা বলল সেই ছেলেটা। মার্গারেট জেনেছে ছেলেটার নাম হরিলাল। ওই চার্চেই থাকে, ফাদারের নির্দেশ মতো কাজ করে। ফাদারের থেকেই কাজ চালিয়ে নেওয়ার মতো ইংরেজি বলাটা শিখেছে। মুখে সামান্য হাসির রেখা বুলিয়ে মার্গারেট কেবল মাথা নাড়ালো। স্টিভকে শক্ত করে ধরে রেল স্টেশনে নামার পর মার্গারেটের দু চোখ প্রায় বিস্ফারিত হয়ে গেল। এ কোথায় এসে পড়ল সে? যেদিকেই নজর যায় শুধু মাঠ আর মাঠ, কোনো জনবসতির চিহ্ন মাত্র নেই।
দূরে উঁচু উঁচু পাহাড়ের মাথা দেখা যাচ্ছে, সূর্য ধীর গতিতে মুখ লুকাচ্ছে তার পেছনে। হরিলাল বলল, এখান থেকে গরুর গাড়িতে চেপে 1/2 মাইল গেলে তবে গ্রামে পৌঁছানো যাবে ম্যাডাম। চিন্তা নেই, আমি বংশীকে আগে ভাগেই বলে রেখেছিলাম। ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে, চলে আসুন। গরুর গাড়ি জিনিসটা এর আগে কখনো দেখেনি মার্গারেট। এই জাতীয় কোনো পরিবহনও যে হতে পারে সে বিষয়ে ওর ধারণাই ছিল না। তবে স্টিভ বেজায় খুশি। চারিদিকে ঘুরে ঘুরে গাড়ির সঙ্গে বাঁধা গরুগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করছে। মার্গারেট স্টিভকে নিয়ে গাড়িতে ঢুকে বসল। হরিলাল অবশ্য জিনিসপত্র নিয়ে অন্য গাড়িতে আসবে। বেশ অনেকক্ষণ পরে দূরে কয়েকটা টিমটিমে আলো নজরে পড়ল মার্গারেটের। এতক্ষণে আঁধার নেমে এসেছে। রাস্তায় দুধার দিয়ে ঝিঝি পোকার একটানা ডাক ভেসে আসছে। গাড়োয়ানকে হরিলাল সব কিছু বলেই রেখেছিল। খানিক বাদে গাড়িটা এসে দাঁড়ালো একটা লোহার গেটের সামনে। গাড়ি থেকে নামতেই মার্গারেটের নজর গেল নতুন গড়ে ওঠা বেশ বড় মাপের চার্চটার ওপর। 3 তলার ওপরে ঝোলা পিতলের ঘণ্টার ওপর চাঁদের আলো এসে পড়েছে। ফাদার কার্নিংহোম চার্চের বাইরেই অপেক্ষা করছিলেন। মার্গারেটকে দেখে ওর দিকেই এগিয়ে এলেন। ও, তুমি চলে এসেছো? আমি তোমার জন্যই বাইরে এসে দাঁড়িয়েছিলাম। অবশ্য চিন্তা ছিল না, হরিলাল খুবই বিশ্বস্ত। যাই হোক, তোমাদের পথে আসতে কোনো সমস্যা হয়নি তো? না ফাদার, তবে এতটা পথ সফরের পর শরীরটা একটু দুর্বল হয়ে পড়েছি, বিশেষত আমার ছেলেটার। বলেই স্টিভের দিকে তাকায় মার্গারেট। ফাদার স্টিভের মাথায় হাত রেখে বলেন, ও হ্যাঁ, আমার ছোট্ট ছেলেটাকে সত্যি খুব ক্লান্ত দেখাচ্ছে। তোমরা আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও, তারপর বাকি কথা হবে। মার্গারেট লক্ষ্য করে ইতিমধ্যে ফাদারের ঠিক পেছনে আরও একজন এসে উপস্থিত হয়েছে। দেখেই বোঝা যায় ইনি একজন নান। তার সমস্ত শরীর কালো আলখাল্লায় ঢাকা, গলায় ঝুলছে লম্বা ক্রসযুক্ত চেন। মহিলার বয়স আন্দাজ 30-এর গোড়ায়। চোখ দুটো অসম্ভব রকমের তীক্ষ্ণ। ফাদার তাকে উদ্দেশ্য করে বললেন, সিস্টার ইজাবেল, ইনি হলেন মার্গারেট। তোমাকে এনার কথাই বলেছিলাম। আর মার্গারেট, ইনি হলেন সিস্টার ইজাবেল, চার্চেই গ্রামের বাচ্চাদের পড়ান। এছাড়াও নেটিভদের মধ্যে প্রভু যিশুর বাণী প্রচার করেন। মার্গারেট দেখল সিস্টার ইজাবেল স্টিভের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। খানিক বাদেই তিনি বললেন, তা ছোট্ট ঈশ্বরের দূত, তোমার নাম কি? বয়স কত? স্টিভ একটু ভেঙে ভেঙে বলল, আমার নাম স্টিভ জোন্স। আমার 6 বছর বয়স। আচ্ছা, খুব ভালো। মার্গারেট, তুমি আমার সাথে এসো, আমি তোমাদের ঘরটা দেখিয়ে দিচ্ছি। দোতলার একেবারের শেষের ঘরটার তালা খুলে মার্গারেট আর স্টিভকে নিয়ে ভেতরে ঢুকে আসে সিস্টার ইজাবেল। ঘরটা পেল্লাই মাপের, 3 দিকেই লম্বা 3টে জানালা। এখন অবশ্য সেগুলো বন্ধ। হাতের তেলের বাতিটা একটা টেবিলে রেখে সিস্টার ইজাবেল বললেন, তোমরা চেঞ্জ করে নিচে চলে আসো, খাবার তৈরি আছে। হরিলাল জিনিসপত্র সব রেখে যাওয়ার পর সেগুলো কাঠের আলমারিতে গুছিয়ে রাখছিল মার্গারেট। খাওয়া দাওয়া করে স্টিভ ঘুমিয়ে পড়েছে। কি মনে হতে ঘরের জানালাগুলো এক এক করে খুলে দেয় মার্গারেট। 3টে জানালাই পেছনের জঙ্গলটার দিকে। এখন সেখানে নিকষ অন্ধকার।
দূরে মাথা তুলে রয়েছে কয়েকটা কালো পাহাড়। এই জায়গাটা ইন্ডিয়ার ঠিক কোন প্রান্তে সেটা ইংল্যান্ডে বসেই মার্গারেট দেখে নিয়েছিল। এখন সমগ্র ইন্ডিয়ায় ব্রিটিশদের উপনিবেশ। অনেক মানুষই ইংল্যান্ড থেকে নিয়মিত এদেশে যাতায়াত করছে। সেই সূত্রেই মার্গারেট খবর পায় শাসনের পাশাপাশি খ্রিস্টান মিশনারিসরা এই দেশে প্রভু যিশুর ধর্ম প্রচারেরও চেষ্টা করছে। দেশের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে ছোট বড় চার্চ। নেটিভদের ইংরেজি শিক্ষা প্রদানের মাধ্যমে খ্রিস্ট ধর্মের প্রতি আস্থাশীল করে তোলা হচ্ছে। আচমকাই মার্গারেটের কানে কিছু মানুষের চাপা গুঞ্জন ভেসে আসে। শব্দটা মূলত নিচ থেকে আসছে। ধীর পায়ে নিজের ঘরের বাইরে বেরিয়ে আসে মার্গারেট। নিচে নেমে প্রার্থনা কক্ষে পৌঁছাতেই ওর নজরে পড়ে ফাদারকে ঘিরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে রয়েছে। সিস্টার ইজাবেল আর হরিলালও আছে সেখানে। লোকগুলোর পরনের পোশাক বেশ অদ্ভুত ধরনের, গায়ের রং মিশ কালো। এরা যে এখানকার স্থানীয় তাতে সন্দেহ নেই। প্রত্যেকের চোখে মুখেই উৎকণ্ঠা আর একটা ভয় মিশে আছে। তাদের ভাষা মার্গারেটের বোধগম্য নয়। মূলত হরিলালই ফাদার আর লোকগুলোর মধ্যে কথা আদান প্রদানের কাজ করছে। আর একটু কাছে যেতেই হরিলালের কথা কানে আসে মার্গারেটের। এই নিয়ে 11 বার, এটার তো একটা প্রতিকার করা দরকার। এরকম ভাবে তো দীর্ঘদিন চলতে দেওয়া যায় না। ফাদার গম্ভীর মুখে বলেন, আমি অনেকবার ওপরের অধিকর্তাদের জানানোর চেষ্টা করেছি, কিন্তু তারাও ব্যাপারটাকে তেমন আমলই দিচ্ছেন না। এরই মধ্যে উপস্থিত লোকগুলোর ভেতর থেকে একজন মধ্যবয়সী মহিলা চিৎকার করে কেঁদে উঠল। সিস্টার ইজাবেল মহিলাকে শান্ত করার জন্য এগিয়ে যান। মার্গারেট বুঝতে পারেন সিস্টার বেশ ভালো মতোই এই দেশের ভাষা বলতে ও বুঝতে পারেন। ফাদার অনেকক্ষণ লোকগুলোর সাথে কথা বলে তাদের খানিকটা আশ্বস্ত করে বিদায় দেন। সবাই চলে যেতেই মার্গারেট এগিয়ে যায় ফাদারের দিকে। এইসব কি ফাদার? এরা কারা? কি প্রয়োজনে এত রাতে এখানে ছুটে এসেছে? কিছুটা চিন্তা মেশানো গলায় ফাদার বললেন, এই গ্রামে কয়েক মাস ধরে একটা অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। প্রতি 15 দিন অন্তর একটা করে বাচ্চা হারিয়ে যাচ্ছে গ্রাম থেকে। অনেক খোঁজাখুঁজির পরেও তাদের আর কোনো হদিশ পাওয়া যায়নি। বাচ্চাগুলো যে কোথায় চলে যাচ্ছে সেটা কেউ জানে না। মার্গারেট অবাক চোখে ফাদারের দিকে তাকিয়ে থেকে বলে, কিন্তু বাড়ি থেকে বাচ্চাদের কে নিয়ে যেতে পারে? না, ঠিক বাড়ি থেকে নয়। ওদের বাবা মাদের মতে কেউ যেন আগে ভাগেই বাচ্চাগুলোকে বাড়ি থেকে বেরিয়ে আসার নির্দেশ দিয়ে রাখে। এর ফলে ওরা নিজেরাই ঘর থেকে বেরিয়ে যায়। কারণ প্রথম 3টে বাচ্চা হারিয়ে যাওয়ার পর সবাই খুব সতর্ক হয়ে গিয়েছিল। সন্ধ্যার পর কেউ নিজেদের ছেলে মেয়েকে বাড়ির বাইরে বেরোতে দিত না। তবু একটা না একটা বাচ্চা শত পাহারার মাঝেও হারিয়ে ঠিক যাবেই। যেমন আজকে বুধনার মেয়ে রিমলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ব্রিটিশ পুলিশ বা প্রশাসন এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না? উত্তেজনাপূর্ণ গলায় বলে মার্গারেট। ফাদার একটা দীর্ঘশ্বাস ফেলেন। হ্যাঁ, জঙ্গলের মধ্যে পাহাড়ে ঘেরা একটা আদিবাসী গ্রাম। সরকার এদের জীবন মরণের বিষয় খুব একটা চিন্তিতও নয়। এই গ্রামের বেশিরভাগ মানুষই মাঠে কাজ করে, অত্যন্ত গরিব। বাচ্চাগুলো দুবেলা পেট ভরে খেতে পর্যন্ত পায় না। এরকম লোকেদের কথা কেই বা শুনবে? সেই জন্যই ওরা ছুটে আসে এখানে। বাচ্চাগুলোর বয়স কিরকম ছিল যারা হারিয়ে গেছে এর মধ্যে? একটু ভেবে ফাদার বললেন, মোটামুটি 14 ঘরে। বলতে গেলে গ্রামের সব বাচ্চাই চার্চে আসে সিস্টার ইজাবেলের কাছে পড়াশোনা শিখতে। এই রিমলি মেয়েটি লেখাপড়ায় খুব ভালো ছিল।
বাচ্চাগুলোর সাথে কি যে হচ্ছে সেটা তো গডই জানে। যাই হোক, অনেক রাত হলো, তুমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। কাল সিস্টার ইজাবেল তোমাকে তোমার কাজ বুঝিয়ে দেবেন। মাথা নাড়িয়ে নিজের ঘরে চলে যায় মার্গারেট। তবে মনের মধ্যে একটা দুশ্চিন্তা থেকেই যায়। ঘরে ফিরে দেখে বিছানায় স্টিভ ঘুমিয়ে আছে। তার পাশে বসে মার্গারেট মনে মনে ভাবে, এখানে হুট করে চলে আসাটা একেবারেই ঠিক হয়নি। স্টিভের বাবা জন ব্রিটিশ সেনাবাহিনীতে ছিলেন। নিজের বাড়ির অমতে গিয়েই জনের সাথে বিয়েটা করেছিল মার্গারেট। বিয়ের 2 বছরের মাথায় স্টিভ আসে ওদের জীবনে। বেশ আনন্দেই কাটছিল দিনগুলো। তবে সুখ বেশি দিন স্থায়ী হলো না মার্গারেটের কপালে। দীর্ঘকাল যাবৎ ইউরোপীয় দেশগুলোর মধ্যে বাণিজ্যিক এবং ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার নানা জটিলতা তৈরি হতে শুরু করেছিল। এর হাত ধরেই বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনটি পাবার পৈশাচিক আকাঙ্ক্ষা চেপে বসে দেশগুলোর মধ্যে। শুরু হয় যুদ্ধ। অবশ্য এমন কিছু যে ঘটতে চলেছে তা আগে থেকেই বুঝে গিয়েছিল সবাই। কালক্রমে সমগ্র বিশ্ব এই যুদ্ধে জড়িয়ে পড়ে। বুদ্ধিজীবীরা এই প্রাণঘাতী বিভীষিকাকে বিশ্বযুদ্ধরূপে চিহ্নিত করেন। জনকেও নিজের দায়িত্ব পালনের জন্য রণাঙ্গনে যেতে হয়। তবে নিয়মিত চিঠির মাধ্যমে যুদ্ধের খবর পাঠাতে থাকে জন। কখনো ভারত, কখনো জাপান, আবার কখনো ইতালি থেকে জনের চিঠি মার্গারেটের কাছে এসে পৌঁছাতে থাকে। অনেকগুলো বছর যুদ্ধ চলার পর জন চিঠিতে জানায় ইতালি আর জার্মানি যুদ্ধে পেরে উঠছে না, তাই এই যুদ্ধে ইংল্যান্ডই জয়ী হবে। অর্থাৎ খুব তাড়াতাড়ি দেশে ফিরবে সে। এত বছর পর জন দেশে ফিরবে জেনে মার্গারেটের মন আনন্দে নেচে ওঠে। দিনগুলো গুনতে থাকে কবে জন ওর সামনে এসে দাঁড়াবে। অনেক কথা জমানো রয়েছে যে। দেখতে দেখতে স্টিভ ও বড় হয়ে গেল। শেষ যেই চিঠিটা জন পাঠায় তাতে লেখা ছিল, 1 সপ্তাহের মধ্যেই ইংল্যান্ডে ফিরছি। এবারে অনেক দিনের লম্বা ছুটি মঞ্জুর হয়েছে, তোমাদের নিয়ে ইন্ডিয়ায় ঘুরতে যাব। সব প্ল্যান করে নিয়েছি। স্টিভকে আমার ভালোবাসা দিও। আর মাত্র কয়েকটা দিন। ব্যাস সেই শেষ। এরপরে ঠিক 10 দিনের মাথায় একটা সরকারি চিঠি এসে পৌঁছায় মার্গারেটের হাতে। আর তাতেই লেখা ছিল, ইংল্যান্ডে ফেরার পথে জার্মান সেনার দ্বারা অতর্কিত হামলায় সেনাবাহিনীর অনেক জন নিহত হয়েছে, যার মধ্যে ছিল জনও। এক লহমায় আশেপাশের সব রং মুছে যায় মার্গারেটের। জনকে ছাড়া কিভাবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাবে সে, কিভাবে স্টিভকে বড় করবে, এসব কিছুই জানা ছিল না ওর। জমানো অর্থ আর সরকারের কিছু সাহায্য অল্প দিনের মধ্যেই ফুরিয়ে আসে। স্টিভের মুখের দিকে তাকিয়ে কাজের খোঁজ শুরু করে দিল মার্গারেট। সেই সময়ই এই চার্চটার খবরটা সে পায়। ইন্ডিয়ার এক প্রত্যন্ত গ্রামে নতুন করে গড়ে ওঠা চার্চের লোক দরকার। কাজ সামান্য হলেও মাইনে ভালো। বেশি কিছু না ভেবেই ইন্ডিয়ার ফাদার কার্নিংহোমকে ও চিঠি পাঠিয়ে দেয়। আসলে ইংল্যান্ডে দম বন্ধ হয়ে আসছিল মার্গারেটের। একটু শান্তির খোঁজেই ও ইন্ডিয়ায় যেতে চেয়েছিল। ফাদার 1 মাসের মধ্যেই চিঠির প্রত্যুত্তর দেন। যত তাড়াতাড়ি সম্ভব চলে আসতে বলেন ইন্ডিয়ায়। মার্গারেটও আর সময় নষ্ট না করে স্টিভকে নিয়ে পাড়ি দেয় সমুদ্রপথে। একটু তন্দ্রা মতো এসেছিল মার্গারেটের। একটা বিকট শব্দে ঘুমটা ভেঙে যায় তার। মার্গারেটের মনে হয় জঙ্গলের দিক থেকে একটা হিংস্র প্রাণী যেন গর্জন করে উঠল। ও আবারও শোনার চেষ্টা করলো, কিন্তু না, আর কিছুই কানে এলো না। ধীরে ধীরে চোখ বুজে এলো মার্গারেটের।
কয়েক ঘর আদিবাসীদের নিয়ে জঙ্গলে ঘেরা গ্রামটা গড়ে উঠেছে। সকলেই খেটে খাওয়া মানুষ। এদের মধ্যে অনেককেই আবার রেললাইন পাতার কাজে তুলে নিয়ে গিয়েছিল গোরা সাহেবরা। তাদের মধ্যে কিছু এসেছে আর কিছু বাঘের পেটে প্রাণ হারিয়েছে। প্রতিদিন সকালে 20-22টা বিভিন্ন বয়সী বাচ্চা চার্চে আসে সিস্টার ইজাবেলের কাছে পড়তে। ফাদারের কথা মতো দুপুরে এদের কিছু না কিছু খাবারের ব্যবস্থা করতে হয় মার্গারেটকে। এছাড়াও বাগান দেখাশোনা ও চার্চের কিছু ছোটোখাটো কাজ মার্গারেট করে থাকে। তবে সব কিছু সেরেও হাতে অনেকটাই সময় পাওয়া যায়। সেই ফাঁকা সময়ে ও গ্রামে ঘুরে বেড়ায় অথবা আদিবাসী মেয়ে বউদের সাথে কথা বলার চেষ্টা করে। অল্প সময়ের মধ্যেই স্টিভ সিস্টার ইজাবেলের একেবারে ন্যাওটা হয়ে পড়েছে। সিস্টার বাচ্চাদের খুব সহজে আপন করে নিতে পারেন। এছাড়াও গ্রামের সবাই সিস্টারকে বেশ পছন্দ করে। সিস্টার ইজাবেল তেমনি একজন মানুষ, সব সময় স্নেহ মমতায় সকলকে কাছে টেনে নেন। এই নেটিভ মানুষগুলোর প্রতি ওনার এত নমনীয় ব্যবহার দেখে মার্গারেটের আলাদা একটা সম্মান জন্মেছে সিস্টার ইজাবেলের ওপর। আস্তে আস্তে ঠান্ডার সময় এগিয়ে আসছে। সূর্যও তাড়াতাড়ি ডুবে যাচ্ছে পশ্চিম প্রান্তে। মার্গারেটেরও জায়গাটা ধীরে ধীরে পছন্দ হতে শুরু করেছে। জীবনে অনেক খারাপ অভিজ্ঞতার পর এই গ্রামের নিরিবিলি পরিবেশ ওকে পরম শান্তি দিচ্ছে। বিকেলের আগেই তেলের বাতিগুলো ধরিয়ে দেয় মার্গারেট। আজও সেই কাজটাই করছিল। দোতলার বারান্দায় আসতেই মার্গারেটের নজর যায় নিচের দিকে। সেখানে ফাদার আর হরিলাল চাপা স্বরে নিজেদের মধ্যে কিছু কথা বলছে। শুধু ফাদারের কয়েকটা কথাই কানে আসে মার্গারেটের। যা করবে খুবই চুপিসারে করবে, যেন কাক পক্ষীতেও টের না পায়। কথা বলতে বলতে দোতলায় মার্গারেটের দিকে নজর পড়তেই চুপ করে যান ফাদার। হরিলালকে ইশারায় চলে যেতে বলে ধীর পায়ে চার্চের ভেতর ঢুকে আসেন। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগে মার্গারেটের। খানিক বাদে নিচে নামার সিঁড়ির মুখে সিস্টার ইজাবেলের সঙ্গে দেখা হয়ে যায়। সিস্টার হাসি মুখে বলেন, কি হয়েছে ডিয়ার? তোমাকে খানিক চিন্তিত দেখাচ্ছে। মার্গারেট মাথা নাড়িয়ে বলে, না সিস্টার, তেমন কিছু হয়নি। সিস্টার ইজাবেল আর কিছু না বলে সিঁড়ির দিকে এগিয়ে যান। আচ্ছা সিস্টার, আপনি এখানে কতদিন ধরে রয়েছেন? আবার মার্গারেটের দিকে ঘুরে দাঁড়ান সিস্টার ইজাবেল। আমি তো চার্চ তৈরির সময় থেকেই এখানে আছি। ইংল্যান্ডের একটা ছোট্ট গ্রামের চার্চে আমি ছিলাম। সেখানেই আমাকে চিঠি মারফত এখানে আসার কথা জানানো হয়। তবে ফাদার কার্নিংহোম অবশ্য আমি আসার আরও কিছু মাস আগে এখানে চলে এসেছিলেন। মার্গারেট খানিকটা হেসে বলে, খুব সহজেই আপনি এই নেটিভদের আপন করে নিয়েছেন। এরা তো সবাই ঈশ্বরের সন্তান ডিয়ার। আর আমাদের কাজই হলো মানুষের সেবা করা। ইতিমধ্যে স্টিভও এসে দাঁড়িয়েছে মার্গারেটের পাশে। সিস্টার ইজাবেলকে দেখতেই সে বলল, সিস্টার, আজকে কোন গল্পটা শোনাবে? আজকে তো আমার একটু কাজ আছে ডিয়ার। তুমি বরং আজকে তোমার মায়ের থেকে গল্প শুনে নাও। আমি আবার কাল তোমাকে নতুন একটা গল্প শোনাবো। রাত ঠিক কটা হবে সেটা মার্গারেটের জানা নেই। মাথার উপরের গোল চাঁদটা পশ্চিম দিকে সরে গেছে। জ্যোৎস্নার আলোয় জঙ্গলের রাস্তা চিনে সামনে এগোতে অসুবিধে হচ্ছে না মার্গারেটের। মাঝে মাঝে জঙ্গলের মধ্যে থেকে বন্য জন্তুরা ডেকে উঠছে। ভেতরে যতটা সম্ভব সাহস একত্রিত করে এগিয়ে চলেছে মার্গারেট। সামনের রাস্তাটা সমান দুভাগে ভাগ হয়ে গেছে।
কিন্তু এবারে কোন দিকে যাবে সে বুঝে উঠতে পারে না। আচমকাই একটা রক্ত হিম করা আর্তনাদ দূর থেকে ভেসে আসে। মার্গারেটের মনে হলো আর্তনাদটা যেন কোনো বাচ্চার। আগের ভয়টা আরো প্রবল হয়ে ওঠে। শব্দ যেদিক থেকে এসেছিল সেদিকে কিছুটা যেতেই আগাছায় পা জড়িয়ে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে মার্গারেট। আচমকাই দেখে জঙ্গলের ভেতর থেকে একটা আগুনের শিখা ওর দিকেই এগিয়ে আসছে। তাড়াতাড়ি একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে। সেই শিখা আরও খানিক কাছে আসতে মার্গারেট বুঝতে পারে কেউ হাতে করে একটা মশাল নিয়ে হেঁটে আসছে। তবে ব্যক্তিটির সমস্ত শরীর কালো আলখাল্লায় ঢাকা। ছায়ামূর্তি যখন ওর ঠিক সামনে দিয়ে হেঁটে চলে যায় তখন মার্গারেটের মনে হয় ব্যক্তিটি অন্য হাতে আরও একটি জিনিস ধরে রয়েছে, তবে অন্ধকারের কারণে সেটা দেখা যাচ্ছে না। ব্যক্তিটি দূরে চলে যেতেই গাছটার আড়াল থেকে বেরিয়ে আসে মার্গারেট। মাথার মধ্যে সবকিছু যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে তার। আজ 9টার মধ্যেই ডিনার সেরে নিজের ঘরে এসে স্টিভকে ঘুম পাড়িয়ে একটা বই খুলে বসেছিল মার্গারেট। বইটা পড়তে পড়তে কখন যে রাত 12টা বেজে গেছে খেয়ালই করেনি। ঘড়ির দিকে নজর যেতেই বই বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নেয় সে। তখনই খেয়াল হয় ঘরে জল নেই। রাতে জলের প্রয়োজন পড়তে পারে এই ভেবে নিচে নেমে আসে। রান্নাঘরে গিয়ে পিতলের জগে জল ভরে ফিরে আসতেই যাচ্ছিল এমন সময় ওর নজর পড়ে বাইরের দিকে। রান্নাঘরের একটা জানালা খোলাই ছিল। ও দেখে দূরের মাটির রাস্তা ধরে একটা বাচ্চা হেঁটে যাচ্ছে। যে পথে বাচ্চাটা এগোচ্ছে সেদিকে যে কেবল গভীর জঙ্গল রয়েছে সেটা মার্গারেটের জানা। সন্দেহ হতে চুপিসারে চার্চের বাইরে বেরিয়ে আসে মার্গারেট। কিন্তু রাস্তাটার কাছাকাছি যেতেই আর বাচ্চাটাকে দেখতে পায় না। একটু চিন্তার সাথে জঙ্গলের দিকে পা বাড়ায়। তবে জঙ্গলে এসে আজ যা দেখল তার কোনো ব্যাখ্যা তার কাছে নেই। কে এই রহস্যময় ব্যক্তি? আর বাচ্চাটাই বা গেল কোথায়? আর সেই চিৎকার? হাজারো প্রশ্ন মাথায় নিয়ে চার্চে ফিরে আসে মার্গারেট। তবে নিজের ঘরে পৌঁছানো মাত্র ওর সর্বাঙ্গ ভয়ে মোচড় দিয়ে ওঠে। ইতিমধ্যে ঘরের আলোর বাতি নিভে গেছে। বাইরের চাঁদের আলো ঘরে এসে পড়েছে। আর তাতেই মার্গারেট দেখল একটা কালো অবয়ব ঝুঁকে রয়েছে বিছানার ঘুমন্ত স্টিভের ওপর। ভয়ে আতঙ্কে একটা অস্ফুট স্বর বেরিয়ে আসে মার্গারেটের গলা দিয়ে। আর তাতেই অবয়বটা মার্গারেটের দিকে ঘুরে তাকায়। আরে ম্যাডাম, আমি হরিলাল। মার্গারেটের চোখে মুখে তখনও অবিশ্বাস জড়িয়ে রয়েছে। হরিলাল ওর কিছুটা আগে এগিয়ে সে বলে, আমি আপনার ঘরের সামনে দিয়েই যাচ্ছিলাম, দেখলাম ঘর খোলা, ভেতরে কেবল স্টিভ শুয়ে আছে। আপনি যেভাবে ভয় পেয়ে যাবেন তাহা বুঝিনি। মার্গারেট অবিশ্বাস মেশানো গলায় বলে, তুমি এত রাতে কোথায় যাচ্ছিলে? আমি তো ওই প্রকৃতির ডাকে সাড়া দিতে। ও আচ্ছা, ঠিক আছে। মার্গারেট আর কথা বাড়ায় না। হরিলাল চলে যেতেই নিজের ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দেয় সে। পরের দিন ভোরে আবারও কয়েকজন লোক চার্চে এসে হাজির হলো। তবে ওদের চোখে মুখে ভয়ের থেকেও বেশি রাগ ঝরে পড়ছে। ফাদার সামনে আসতেই তার উপর চড়াও হয় লোকগুলো। সিস্টার ইজাবেল, মার্গারেট, হরিলাল সবাই চেঁচামেচির শব্দ শুনে নিজের ঘর থেকে বেরিয়ে আসে। হরিলাল অনেক বুঝিয়ে শুনিয়ে লোকগুলোকে সামান্য শান্ত করে। ফাদারের মুখ দেখেই বোঝা যাচ্ছে যথেষ্ট ভয় পেয়েছে সে।
মার্গারেট সিস্টার ইজাবেলকে নিচু স্বরে জিজ্ঞাসা করে, কি হয়েছে সিস্টার? কাল রাতে আবার একটা বাচ্চা হারিয়ে গেছে, আর গ্রামের লোকেদের মনে সন্দেহ জেগেছে যে সমস্ত ঘটনার পেছনে চার্চের হাত আছে। কারণ চার্চ তৈরি হবার পর থেকেই ব্যাপারটা ঘটতে শুরু করেছে। কথাটা শুনে মার্গারেটের বুকটা ছ্যাঁত করে ওঠে। কাল রাতে কি সেই হারিয়ে যাওয়া বাচ্চাটাকেই দেখেছিল সে? কে রয়েছে সবের পেছনে? আর এতগুলো বাচ্চার সাথে কি বা করা হচ্ছে? একটা ঢোক গিলে মার্গারেট বলল, সিস্টার, আমার আপনার সাথে কিছু কথা আছে। দয়া করে আমার ঘরে আসুন। সিস্টার আর কিছু না বলে মার্গারেটের সাথে দোতলায় উঠে আসে। নিজের ঘরে ঢুকে দরজাটা আটকে দেয় মার্গারেট। তারপর সিস্টার ইজাবেলের দিকে এগিয়ে গিয়ে ওনার দুটো হাত চেপে ধরে। সিস্টার, কিছু একটা তো ভুল হচ্ছে। মানে, কি বলতে চাইছো তুমি? বাচ্চাগুলোর হারিয়ে যাওয়ার পিছনে কোনো একটা রহস্য রয়েছে, এবং কালকে আমি তার কিছুটা হলেও আঁচ করতে পেরেছি। সিস্টার ইজাবেল সামান্য ভুরুকুচকে বলেন, কি দেখেছো তুমি? মার্গারেট কাল রাতে দেখা সমস্ত ঘটনা খুলে বলে। সেই কালো আলখাল্লায় ঢাকা রহস্যময় ব্যক্তিটির থেকে শুরু করে রাতের অন্ধকারে নিজের ঘরে হরিলালকে দাঁড়িয়ে থাকতে দেখা, কিছুই বাদ দেয় না। বলা শেষ করে মার্গারেট ভয়ার্ত চোখে তাকায় সিস্টার ইজাবেলের দিকে। সিস্টার কয়েক মিনিট আগের মতো ভুরুকুচকে কিছু একটা চিন্তা করেন, তারপর বলে ওঠেন, জঙ্গলের যে জায়গায় তুমি ওই লোকটাকে দেখেছিলে, আমাকে এখন সেখানে নিয়ে যেতে পারবে? মার্গারেট একটু কাচুমাচু স্বরে বলেন। হ্যাঁ, পারবো। তবে সিস্টার ইজাবেল মার্গারেটের চোখের দিকে তাকিয়ে বলেন, তোমার কোনো ভয় নেই। তাছাড়া এই দিনের আলোয় কিছু হবার কথা নয়। আমি তো থাকবো তোমার সাথে। যে বা যারা এই ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে খুঁজে বের করাটা অত্যন্ত জরুরি মার্গারেট। আর কোনো মায়ের কোল যেন শূন্য না হয়। বাচ্চাগুলো বাচ্চাগুলো আমার খুব আপন মার্গারেট। দোষীদের যেভাবেই হোক চিহ্নিত করতেই হবে। সিস্টার ইজাবেলের দৃঢ়তা দেখে মার্গারেটের বুকে কিছুটা সাহস জন্মায়। গলায় জোর এনে সে বলে, আসুন আমার সাথে। দুজনেই চার্চ থেকে বেরিয়ে সামনের মাটির রাস্তাটা ধরে। খানিকটা হাঁটার পরেই ওরা এসে পৌঁছায় জঙ্গলটার সম্মুখে। দিনের বেলাতেও জঙ্গলের পরিবেশ যথেষ্ট থমথমে। একটা অমঙ্গল সূচক বার্তা যেন লুকিয়ে আছে বড় বড় গাছগুলোর আড়ালে। কিছু দূর যাবার পরেই ওরা দেখে সামনের রাস্তাটা সমান দুভাগে ভাগ হয়ে গেছে। সিস্টার ইজাবেল মার্গারেটের দিকে তাকায়। মার্গারেট বলে, ওই ডান দিকের রাস্তাটা। ডান দিকের রাস্তাটা ধরার পরেই মার্গারেটের মনে হয় জঙ্গলটা যেন একটু বেশি গভীর এই স্থানে। মোটা গুঁড়ি যুক্ত গাছগুলো অসংখ্য শাখা প্রশাখা মেলে ওপরের আকাশকে চাঁদোয়ার মতো ঢেকে দিয়েছে। সূর্যের আলো বহু পরিশ্রম করে মাটির স্পর্শ পাওয়ার চেষ্টা করছে। মার্গারেট সতর্ক দৃষ্টি সামনে রেখে এগিয়ে চলে। খানিকটা হেঁটে চলার পরে সে বলে, সিস্টার, আমি এই জায়গাটাতেই হোঁচট খেয়ে মাটিতে পড়ে গিয়েছিলাম। এই দেখুন নিচে একটা গাছের শেকড় কেমন শক্তভাবে উঠে রয়েছে। সিস্টার ইজাবেল সামনের দিকে তাকিয়ে বলেন, আর সেই ব্যক্তিটাকে কোন দিক থেকে আসতে দেখেছিলে? মার্গারেট জঙ্গলের একটা নির্দিষ্ট দিকে ইশারা করে। ওই দিক থেকে। সিস্টার ইজাবেলের সাথে আলো আধারিতে ঘেরা পথে কয়েক পা এগোনোর পরেই ওরা একটা খোলা প্রান্তরে এসে পৌঁছায়। খানিক তফাতে সরু এক নাম না জানা নদী বয়ে যাচ্ছে।
জল কাচের মতো স্বচ্ছ, পাথুরে জমি বলে তেমন গাছ জন্মাতে পারেনি জঙ্গলের এই দিকটাতে। সামনে দৃষ্টি যেতেই চোখ আটকে যায় মার্গারেটের। নদীর ওই ধারে উঁচু এক পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে পাহাড়ি ঝর্ণা। সেই জলই এসে মিশেছে নদীটায়। ঝর্ণার দিকটায় লতা গুল্মের মধ্যে এক ধরনের উজ্জ্বল লাল রঙা ফুল ফুটে রয়েছে। সিস্টার ইজাবেল এগিয়ে যায় নদীটার দিকে। নদীটা যে তেমন গভীর নয় তা দেখেই অনুমান করা যায়। মার্গারেট একটা ঢিবির ওপর উঠে চারিদিকটা লক্ষ্য করে। তেমন চোখে পড়বার মতো কিছুই নেই, শুধুই সবুজের রাজত্ব। আচমকাই নদীর জলের মধ্যে কিছু একটা দেখে মার্গারেট চিৎকার করে ওঠে। সিস্টার, সিস্টার ইজাবেল, সরে আসুন, জল থেকে সরে আসুন। সিস্টার ইজাবেল একটু অবাক হয়েই নদীর দিক থেকে পেছনে সরে আসে। মার্গারেট সিস্টার ইজাবেলের কাছে এসে বলে, ওই দিকে তাকিয়ে দেখুন একবার। দুজনে দেখে জলের মধ্যে থেকে চুপটি করে সরীসৃপ প্রজাতির প্রাণীটি ওদের দিকেই শান্ত লোভাতুর দৃষ্টিতে চেয়ে রয়েছে। জলের তলদেশের সবুজ শ্যাওলার সঙ্গে এমনভাবে মিশে আছে যে ভালো করে না দেখলে বোঝবার উপায় নেই। সিস্টার ইজাবেল বলে ওঠেন, এই নদীতে কুমির থাকতে পারে এমনটা ধারণাই করতে পারিনি। যাই হোক, এখানে তো তেমন কিছুই পাওয়া গেল না। এবারে চার্চে ফিরে যাওয়া যাক। স্টিভও এতক্ষণে উঠে পড়েছে নিশ্চয়ই। তাছাড়া ফাদারের সাথেও বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার আছে। এই কথাটা শুনে মার্গারেটের কালকের বিকেলে দেখা ফাদার আর হরিলালের অদ্ভুত কথোপকথনের কথা মনে পড়ে যায়। যদিও ব্যাপারটা সে সিস্টার ইজাবেলের কাছে গোপন করে গেছে। মুখে শুধু বলে, হ্যাঁ, এখন চার্চে ফিরে যাওয়াই ভালো। চার্চে ফিরে দুপুরের খাওয়া দাওয়ার পর থেকেই শরীরটা একটু দুর্বল হতে শুরু করে মার্গারেটের। সন্ধে নামতেই শুরু হলো বমি ও পেটের যন্ত্রণা। ধীরে ধীরে বিছানা থেকে ওঠার শক্তিটুকু হারিয়ে ফেলে মার্গারেট। স্টিভ ঠায় বসে থাকে বিছানার এক কোণে। ব্যাপার বেগতিক দেখে ফাদার বলেন, কয়েকদিনের মধ্যে যদি সুস্থ না হয় তাহলে শহরে নিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। শন শন করে তীব্র বাতাস বয়ে এসে মার্গারেটের কানে ধাক্কা দিচ্ছে। সেই সঙ্গে আরও কিছু অস্পষ্ট শব্দ। অতি কষ্টে চোখ খুলে তাকায় মার্গারেট। ঘর অন্ধকার। বাইরে সম্ভবত ঝড় শুরু হয়েছে। তার জেরেই ঘরের জানালার পাল্লাগুলো ঝাপটা মারছে। আস্তে আস্তে উঠে বসে মার্গারেট। গলা তুলে ডাকে, স্টিভ, স্টিভ, কোথায় আছো তুমি? কিন্তু না, কোনো প্রত্যুত্তর পাওয়া যায় না। বিছানা ছেড়ে মাটিতে নেমে দাঁড়ায় মার্গারেট। এগিয়ে যায় খোলা দরজাটার দিকে। হাতড়ে হাতড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। পুরো চার্চ নিস্তব্ধ, কেউ কোথাও নেই। হাওয়ার দাপটে ছাদে ঝোলানো ঘণ্টাটা বেজেই চলেছে। মার্গারেট আবার ডাকে, সিস্টার ইজাবেল, ফাদার, স্টিভ। এবারেও কারোর কোনো শব্দ শোনা যায় না। কেমন যেন গুম মারা অস্বস্তিকর পরিবেশ। মার্গারেটের বুকটা ভয়ে কেঁপে ওঠে। কোথায় গেল সবাই? আর স্টিভ, সেই বা কোথায়? ওপরে উঠে আসে মার্গারেট। ছাদের ঘণ্টাটা এখন আরও জোরে জোরে বেজে চলেছে। কি মনে হতে মার্গারেট ছাদের সিঁড়ির দিকে পা বাড়ায়। কাঠের বন্ধ দরজাটা খুলতেই বিশাল ছাদটা দেখা যায়। এতদিনে প্রথমবার ও চার্চের ছাদে এলো। ছাদ থেকে পেছনের জঙ্গলটা পরিষ্কার দেখা যাচ্ছে। তীব্র বাতাসের দাপটে বেশিক্ষণ চোখ খুলে রাখা দুষ্কর। মার্গারেট ঠাউর করে পিতলের ঘণ্টাটার ঠিক নিচে একটা জলের চৌবাচ্চার মতো কিছু রয়েছে।
সেটার কাছে যেতেই সে দেখে চৌবাচ্চাটা কাঠের একটা পাটাতন দিয়ে ঢাকা। এক ধাক্কায় পাটাতনটা সরিয়ে ফেলে মার্গারেট, আর সেই মুহূর্তেই আকাশের বুক চিরে একটা বিদ্যুতের রেখা ফুটে ওঠে। ওই অস্পষ্ট আলোয় মার্গারেট যা দেখে তাতে মুহূর্তে ওর দুর্বল শরীরটা মাটিতে ছিটকে পড়ে, আর সেই সাথে ভয়ে গলা দিয়ে চিৎকার বেরিয়ে আসে। খালি চৌবাচ্চাটায় পড়ে রয়েছে কতগুলো কাটা মাথা। মার্গারেট স্পষ্ট দেখেছে সেগুলো সব কটাই কোনো না কোনো বাচ্চার। কয়েকটার থেকে মাংস ঝরে পড়ছে, কোনোটায় সবে পচন ধরেছে, পোকা বেরিয়ে আসছে সেগুলোর থেকে। একটা অসহ্যকর দুর্গন্ধ ঢাকনাটা সরানো মাত্রই বাতাসে ছড়িয়ে পড়েছে। মার্গারেট নিজের শরীরটাকে পেছনের দিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সব শক্তি যেন এক নিমেষে ফুরিয়ে গেছে। আচমকাই ওর মনে হলো সিঁড়ির দরজাটার মুখে একজন এসে দাঁড়িয়েছে। মার্গারেটের গলা শুকিয়ে গেছে। অনেক কষ্ট করে সে জিজ্ঞেস করে, কে কে ওখানে? প্রথমে একটা হাসির শব্দ ভেসে আসে, তারপর হিস হিসে গলায় দাঁড়িয়ে থাকা লোকটা বলে, খুব বেশি জেনে ফেলেছ ম্যাডাম, এতটা জানা তোমার উচিত হয়নি। গলাটা শুনেই মার্গারেট সামনের অন্ধকারে দাঁড়িয়ে থাকা লোকটা যে কে সেটা অনুমান করতে পারে। রাগে ক্ষোভে সে বলে ওঠে, শয়তান, তাহলে তুই রয়েছিস এই সবের পিছনে? স্টিভ কোথায়? হ্যাঁ, বল আমার স্টিভ কোথায়? হরিলাল আরও কিছুটা এগিয়ে আসে মার্গারেটের দিকে, তারপর আগের মতোই শান্ত গলায় বলে, নিজেই দেখতে পারবে সবটা, সেই জন্যই তো তোমাকে বাঁচিয়ে রেখেছে আমার মালিক। অবাক দৃষ্টিতে হরিলালের মুখের দিকে তাকায় মার্গারেট। কিন্তু ঠিক সেই মুহূর্তে হরিলালের একটা হাত নেমে আসে মার্গারেটের মাথা লক্ষ্য করে। একটা শক্ত কিছুর আঘাতে প্রথমে চোখের সামনেটা অন্ধকার হয়ে যায় মার্গারেটের। আস্তে আস্তে সেই অন্ধকার আরও গাঢ় হয়। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ার আগে স্টিভের মুখটাই চোখের সামনে ভেসে ওঠে তার। ধীরে ধীরে জ্ঞান ফিরতে মার্গারেট দেখে কোনো ভেজা পাথুরে জমির ওপর সে শুয়ে রয়েছে। মাথাটা এখনও ব্যথা করছে, সমস্ত শরীর জলে ভেজা। উঠে বসতে গিয়ে বুঝতে পারে হাত ও পা দড়ি দিয়ে বাঁধা। খানিক তফাতে কেউ একজন ওর দিকে পেছন করে বসে কী সব বিড়বিড় করে চলেছে, আর ঠিক সামনে শুয়ে রয়েছে স্টিভ। এই দৃশ্য দেখা মাত্রই মার্গারেট চিৎকার করে ওঠে, কে তুমি? এবারে সামনে বসে থাকা মূর্তিটা ওর দিকে ঘুরে তাকায়, আর তা দেখা মাত্রই আঁতকে ওঠে মার্গারেট। সিস্টার ইজাবেল! কিন্তু এ কি ভয়ঙ্কর চেহারা তার! কোথায় সেই মমতাময়ী দৃষ্টি? তার জায়গায় প্রতিহিংসা আর লোভের আগুন জ্বলছে দুই চোখে। মুখে লেগে রয়েছে লালসার খিদে, ঠোঁটের কোণে ক্রূর হাসি। মার্গারেট কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, সিস্টার, আপনি? নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায় সিস্টার ইজাবেল। তারপর এগিয়ে এসে চুলের মুঠি ধরে উঠিয়ে বসায় মার্গারেটকে। হ্যাঁ, আমি আমি তবে সিস্টার ইজাবেল নয়, এলিজাবেথ, এলিজাবেথ লিটন। বিস্ফারিত চোখে সিস্টার ইজাবেল অর্থাৎ এলিজাবেথের দিকে তাকায় মার্গারেট। এলিজাবেথ বলে চলে, আজকেই সেই রাত, আজকেই তো তিনি আসবেন। আমার এত দিনের সাধনার ফল আমি পাবো আজ, আমি পাবো। সেই দুর্লভ ঘটনার সাক্ষী হতেই তো তোমাকে এখানে নিয়ে এসেছি, মার্গারেট। এসব এসব
কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? একটা অট্ট হাসিতে ফেটে পড়ে এলিজাবেথ। তারপর কেটে কেটে বলে, আমি শয়তানের সাধিকা। এত বছর ধরে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করে গিয়েছি। তুমি কি বুঝবে তার মর্ম? আমার জন্ম ইংল্যান্ডের এক প্রান্ত অঞ্চলে। আমার পরিবারের সকলেই শয়তানের উপাসক ছিলেন। আমার দাদু শয়তানের আশীর্বাদেই বিস্তর টাকা কড়ি লাভ করেছিলেন, কিন্তু কিন্তু কালের নিয়মে সেই সব ফুরিয়ে এলো। আমাদের দলের লোকেরা ঠিক করলো পুনরায় শয়তানকে জাগিয়ে তুলতে হবে। আমার বাবাই ছিল সেই দলের নেতা, কিন্তু 12 জন 14 বছরের কম বয়সী বাচ্চার প্রাণ শয়তানের উদ্দেশ্যে প্রদান করার প্রেক্ষিতেই তিনি জেগে ওঠেন। তারপর তারপর দর্শন দেন তার উপাসকদের। আমার বাবা তার দলের সাথে মিলে গভীর রাতে বিভিন্ন গ্রাম থেকে বাচ্চা চুরি করে নিয়ে আসতো। তারপর নির্দিষ্ট দিনে গভীর রাতে সেই সব বাচ্চাদের শয়তানের কাছে বলি দেওয়া হতো। কিন্তু কিন্তু গ্রামের লোকেদের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছিল বাবার উপর। শেষ বাচ্চাটাকে যেদিন ধরে আনা হয়, সেই রাতেই গ্রামের লোকেরা দল বেঁধে আমাদের বাড়িতে হামলা চালালো। আমার বাবা আর তার বাকি দলের লোকেদের জ্যান্ত পুড়িয়ে মারল। এমনকি আমাদের বাড়িতেও আগুন ধরিয়ে দিল ওরা। আমার গভর্নেস নিজের প্রাণের বিনিময়ে আমাকে বাঁচিয়ে দেয়। একটা অনাথ আশ্রমে আমি বড় হই। তবে মনের মধ্যে ওই মানুষগুলোর প্রতি প্রবল রাগ দিনে দিনে বাড়তে থাকে। প্রতিশোধের আগুনে রোজ ক্ষত বিক্ষত হতে থাকি আমি। সেই সঙ্গে নিজের বাবার ফেলে যাওয়া অপূর্ণ কাজটাও শেষ করার দায়িত্ব ছিল আমার কাঁধে। বড় হবার পর একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পারি। ইংল্যান্ড সরকারের সদা সতর্ক দৃষ্টি এড়িয়ে আমি কিছুতেই 12টা বাচ্চা জোগাড় করে তাদের প্রাণ শক্তি শয়তানকে নিবেদন করতে পারবো না। কিভাবে এই কাজ সম্পূর্ণ করা যায় তা নিয়ে হাজার ভেবেও যখন কোনো পথ খুঁজে পাচ্ছি না, ঠিক তখনই ইন্ডিয়া থেকে আমার হাতে একটা চিঠি এসে পৌঁছায়। সেই সময় আমি একটা গ্রামের ছোট্ট চার্চে কাজ করি। চিঠিটা এসেছিল চার্চেরই একজন নান সিস্টার ইজাবেলের উদ্দেশ্যে। মুহূর্তে বুদ্ধিটা খেলে যায় আমার মাথায়। ইংল্যান্ডে যেটা সম্ভব নয় সেটা ইন্ডিয়াতে সহজেই করা যেতে পারে। সবটা গুছিয়ে নিয়ে সিস্টার ইজাবেলকে নিজের রাস্তা থেকে হাঁটিয়ে ওর জায়গায় ইন্ডিয়ায় চলে আসি আমি। আর এখানে এসে গ্রামের মানুষদের, বিশেষত বাচ্চাগুলোকে এমনভাবে হাত করে নিই যাতে কারোর আমার উপর কোনো সন্দেহ না এসে পড়ে। আর এই কাজে আমাকে সাহায্য করে ওই ছেলেটি। বলেই এলিজাবেথ সামনের দিকে তাকায়। মার্গারেট তার দৃষ্টি অনুসরণ করে দেখে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে হরিলাল। এতক্ষণে মার্গারেট বুঝতে পেরেছে এটা কোনো পাহাড়ি গুহা। হরিলাল যেখানে দাঁড়িয়ে রয়েছে খুব সম্ভবত তার পেছনেই গুহা থেকে বেরোনোর রাস্তা। তবে সেখান দিয়ে অবিরাম জলের ধারা গর্জন করে নেমে যাচ্ছে। বৃষ্টি কি? না, তবে ঝর্ণা। তবে কি গুহাটা ঝর্ণাটার পেছনে? মার্গারেট স্টিভের দিকে তাকায়। তারকাকার একটা নকশার সবকটা কোণায় মোটা মোটা মোমবাতি জ্বলছে।
টপ টপ করে গড়িয়ে পড়ছে গরদ তরল মোম। নকশাটার ঠিক মধ্যিখানে স্টিভ অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। মার্গারেট গলা চড়িয়ে বলে, এই আধুনিক যুগে দাঁড়িয়ে আপনি এসব কি বলে চলেছেন? হ্যাঁ, একটা মিথ্যে অনুষ্ঠান পালন করার জন্য আপনি আপনি এতগুলো ছোট বাচ্চার প্রাণ নিয়েছেন। আপনি একজন খুনি। হ্যাঁ, আপনি একজন খুনি। আর আমি কিনা আপনাকেই বিশ্বাস করেছিলাম। ওটাই তো ভুল করেছিলে মার্গারেট। তবে বলে একদিকে ঠিকই করেছ। 12টা বাচ্চাকে মেরে ওদের গলা কাটা দেহটা নদীতে ফেলে দিলেও নিয়ম অনুযায়ী মুন্ডুগুলো দরকার পড়বে বলেই সেগুলো চার্চের ছাদের চৌবাচ্চাটায় জমিয়ে রেখেছিলাম। দেহগুলো কুমিরে খেয়ে নিত, তাই কারোর খুঁজে পাবার প্রশ্নই উঠত না। সেই রাতে তুমি আমাকে জঙ্গলে দেখেছিলে। বলেই এলিজাবেথ হরিলালকে কিছু একটা ইশারা করে। হরিলাল নিজের হাতে ধরা বস্তাটা টেনে নিয়ে যায় মাটিতে আঁকা নকশাটার দিকে। তারপর বস্তার ভেতরে হাত ঢুকিয়ে একটা একটা করে বাচ্চাগুলোর কাটা মাথা বের করে জ্বালানো মোমবাতির নিচে সাজিয়ে দিতে থাকে। সেই রক্তহীন করা দৃশ্য দেখে ঘেন্নায় কষ্টে মার্গারেটের গা গুলিয়ে ওঠে। বাতাসে সেই আগের পচা দুর্গন্ধটা আবারও ছড়িয়ে পড়ে। মার্গারেট আতঙ্কিত গলায় বলে ওঠে, আর ফাদার? হ্যাঁ, সেও কি তোমাদের সঙ্গে জড়িত? এলিজাবেথ একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, ওটা তো একটা আস্ত বোকা। এত দিন ধরে ওর নাকের ডগা দিয়ে এত কিছু করে যাচ্ছি, এদিকে কিছু টেরই পাইনি। তবে গ্রামবাসীদের মনে এটা ঢুকিয়ে দিতে খুব একটা অসুবিধে হয়নি যে সবের পেছনে ফাদার থাকতে পারে। হরিলাল নিজের কাজ করতে করতেই বলে, ওই ব্যাটা কিনা আবার আমাকেই বলেছিল লুকিয়ে লুকিয়ে গ্রামের ওপর নজর রেখে এই সবের পেছনে কে আছে সেটা খুঁজে বের করতে। মার্গারেট প্রায় চেঁচিয়ে ওঠে, আমাদের এখানে ধরে এনেছো কেন? আর আমার ছেলেটার সাথে এসব কি করছো তোমরা? প্লিজ প্লিজ আমাদের ছেড়ে দাও। প্লিজ প্লিজ আমাদের ছেড়ে দাও। কথাটা শোনা মাত্রই হাসিতে ফেটে পড়ে এলিজাবেথ। কোনো মতে হাসি থামিয়ে বলে, তোমার ছেলে স্টিভই তো আমার এতদিনের অপেক্ষার ফল। ওর মধ্যে দিয়েই শয়তান আত্মপ্রকাশ করবে এই পৃথিবীতে। সেই দিনই তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু শুধু খাবারে ওষুধ মিশিয়ে বিছানায় ফেলে রাখলাম টানা 7 দিন। তবে তবে আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না তোমায়। এই হরিলাল, দেখিস ম্যাডামের যেন বেশি কষ্ট না হয়। হরিলাল জিভটা একবার চেটে নিয়ে এগিয়ে যায় মার্গারেটের দিকে। এরপর ঠিক কী হতে চলেছে সেটা খুব ভালোভাবেই বুঝতে পারে মার্গারেট। অনেকক্ষণ ধরেই হাতে বাঁধা দড়িটা অন্ধকারের মধ্যে পাথরে ঘষে চলেছিল। এখন সেই গতি বাড়াতে থাকে। হরিলাল কাছে আসতেই দুর্গন্ধটা আরও বেড়ে ওঠে। সে চেপে ধরে মার্গারেটের গলাটা। সেই মুহূর্তে হাতের বাঁধনটা ছিঁড়ে যায় মার্গারেটের। পাশেই পড়ে থাকা একটা পাথর সজোরে মারে হরিলালের মাথায়। রক্ত ছিটকে পড়ে পাথরের দেওয়ালে। মাটিতে পড়ে ছটফট করতে থাকে হরিলাল। ততক্ষণে পায়ের দড়ি খুলে উঠে দাঁড়িয়েছে মার্গারেট। আচমকা এত কিছু ঘটে যাওয়ায় এলিজাবেথও বেশ ঘাবড়ে গিয়েছিল। পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলে, না না না, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিছুতেই তোমাকে আমার কাজে বাধা দিতে দেব না, কিছুতেই না।
বলেই ঝাঁপিয়ে পড়ে মার্গারেটের ওপর। এরকম কিছুর জন্য আগে থেকেই প্রস্তুত ছিল মার্গারেট। চার্চেই সন্দেহ হতে খাবার টেবিলে রাখা ফল কাটার ছুরিটা নিজের কোটের পকেটে ঢুকিয়ে নিয়েছিল। এক মুহূর্ত সময় নষ্ট না করে মার্গারেট ছুরিটা পকেট থেকে বের করেই চালিয়ে দেয় এলিজাবেথের গলা লক্ষ্য করে। ফিনকি দিয়ে রক্ত এসে পড়ে মার্গারেটের মুখের ওপর। হঠাৎ করেই শরীরের মধ্যে এক অদ্ভুত শক্তি নেমে এসেছে তার। কথায় বলে, শত্রুর হাত থেকে সন্তানের প্রাণ বাঁচানো মায়ের থেকে হিংস্র আর কেউ হতে পারে না। গলা চেপে মাটিতে কাতরাতে থাকে এলিজাবেথ। মার্গারেট চেতনাহীন স্টিভকে কোলে তুলে নেয়। গুহার মুখের দিকে সামান্য এগোতেই মাটিতে পড়ে থাকা হরিলাল আচমকা উঠে পেছন থেকে চেপে ধরে মার্গারেটকে। স্টিভকে নিয়েই মাটিতে পড়ে যায় মার্গারেট। হরিলাল এতক্ষণে ওর বুকের ওপর চেপে বসেছে। দুটো শক্ত হাত দিয়ে টিপে ধরেছে ওর গলাটা। মার্গারেট হাতটা দিয়ে অনেক কষ্টে কিছুটা দূরে পড়ে থাকা ছুরিটা মুঠোর মধ্যে চেপে ধরে। তারপর সেটা চালিয়ে দেয় হরিলালের বুকে। একটা প্রাণঘাতী আর্তনাদ করে মার্গারেটকে ছেড়ে দূরে ছিটকে যায় হরিলাল। মার্গারেট ছুরিটা আরও কয়েকবার হরিলালের বুকে চালাতে থাকে, যতক্ষণ না শরীরটা নিস্তেজ হয়ে পড়ে। ছুরিটা ফেলে রেখে উঠে দাঁড়ায় মার্গারেট। তারপর স্টিভকে নিয়ে বেরিয়ে আসে গুহার বাইরে। সামনের নদীটায় এক লাফে নেমে পড়ে। আর যেন কোনো কিছুরই ভয় নেই ওর মধ্যে। নদী পেরিয়ে জঙ্গলের রাস্তা ধরে গুহায় পড়ে থাকা এলিজাবেথ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আর বেশি সময় নেই ওর হাতে। তাও মুখে একটা কুটিল হাসি। শেষবারের মতো একটা কথাই বেরিয়ে আসে তার মুখ থেকে। খেলা তো সবে শুরু হলো। মার্গারেট স্টিভকে কোলের মধ্যে আঁকড়ে ধরে এগিয়ে চলেছে জঙ্গলের রাস্তায়। শরীরটা আর সায় দিচ্ছে না। মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে, কিন্তু যেভাবেই হোক জঙ্গল পেরিয়ে গ্রামে পৌঁছাতেই হবে। স্টিভকে সে কিছুতেই হারাতে পারবে না। আচমকাই মার্গারেটের মনে হয় স্টিভ সামান্য নড়াচড়া করছে, আর আগের তুলনায় একটু বেশি ভারী মনে হচ্ছে ওর শরীরটা। একটা গাছের তলায় স্টিভকে নিয়ে বসে পড়ে মার্গারেট। স্টিভ, স্টিভ, চোখ খুলে তাকাও স্টিভ। হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে একদল শিয়াল ডেকে ওঠে। চাঁদের ওপর থেকে কালো মেঘ সরে গিয়ে স্মিত আলো এসে পড়ে স্টিভের মুখের ওপর। সেই আলোয় মার্গারেট দেখে স্টিভ চোখ খুলে চেয়েছে, কিন্তু এ কি? চোখের মণি কোথায়? সমস্তটাই রক্তের মতো লাল। শরীরটাও ক্রমশ বড় হতে শুরু করেছে। মাথা ফুঁড়ে দুটো শিং বেরিয়ে এসেছে। গায়ে গজিয়ে উঠেছে কালো পুরু লোম। এক রাশ বিস্ময়ে স্টিভের দিকে তাকিয়ে থাকে মার্গারেট। নিজের ধারালো দাঁতযুক্ত মুখগহ্বর নাড়িয়ে সম্পূর্ণ অজানা এক গলায় স্টিভ বলে ওঠে, ওয়েলকাম টু দ্য হেল। এতক্ষণ আপনারা শুনছিলেন নরকের ফাঁদ, কলমে অভিষেক চৌধুরী। কেমন লাগলো আমাদের আজকের গল্প অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রাহি কথা ইউটিউব চ্যানেলটিকে পরবর্তী গল্পের আপডেট পেতে। আজকের মতো বিদায়, দেখা হবে খুব শীঘ্রই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।